ভিউয়ার্স, আজই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বিধানসভায় পাশ করিয়ে নিলেন বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিলের রিজলিউশন। তো কি এই বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল, কারা সুযোগ পাবেন এই বিধান পরিষদের সদস্য হতে, আর কি সুবিধা বা অসুবিধা হবে আমাদের এই বিধান পরিষদের জন্য। আর অনেক বিরোধী নেতাই ইতিমধ্যে বলা শুরু করে দিয়েছেন যে বিধান পরিষদ বিধানসভায় রিজলিউশন পাশ করে হয়েছে মানেই বিধান পরিষদ এখনই রাজ্যে লাগু হচ্ছে না। এর পেছনে এখন অনেক নাটক বাকি আছে। কি সেই নাটক, কিভাবে আটকাতে পারে এই বিধান পরিষদের রিজলিউশনকে, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। স্কিপ এবং কুইট না করে শেষ পর্যন্ত দেখুন এই বিধান পরিষদ সম্পর্কে। এবার একটু জেনে নিন, বা প্রত্যেকেই সবাই জানেন যে আমাদের দেশের পার্লামেন্ট গঠিত হয় প্রেসিডেন্ট, লোকসভা বা পিপল অফ হাউস এবং রাজ্যসভা বা কাউন্সিল অফ স্টেটস। আর রাজ্যের, আমাদের দেশের কিছু কিছু রাজ্যে এখনও অলরেডি বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল গঠিত আছে। তো সেই সব রাজ্যের স্ট্রাকচার গভর্নর, বিধানসভা বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল। আর যেসব রাজ্যে বিধান পরিষদ এখনও পর্যন্ত হয়নি সেই সব রাজ্যে গভর্নর এবং বিধানসভা। এবারে কি এই লোকসভা, কি বিধানসভা, কি রাজ্যসভা? দেখুন, লোকসভা আর বিধানসভা একই রকম, ওটা দেশের, আর বিধানসভা হচ্ছে রাজ্যের। লোকসভা দেশের, বিধানসভা রাজ্যের। বিধানসভা ভোট কিভাবে নির্বাচিত হয়? বিধানসভা ভোট হয়, আমরা এই যে 2019-এ লোকসভা ভোট দিলাম, আমরা প্রত্যেকেই দিই, প্রত্যেকটা ভোটারই, দেশের প্রত্যেকটা ভোটারই লোকসভা ভোট দেয়। তারা কী জন্য ভোট দেয়? তারা কেন্দ্র সরকার গঠন করার জন্য, সেন্ট্রাল গভর্নমেন্ট গঠন করার জন্য সেই উদ্দেশ্যে ভোট দেয়। বিধানসভা ভোট কারা দেয়? বিধানসভাও আমরা দিই, প্রত্যেকটা রাজ্যের মানুষ বিধানসভা ভোট দেয় রাজ্যের সরকার গঠন করার জন্য। এবার এই রাজ্যসভা আর বিধান পরিষদ অনেকটাই একই রকম, দু তিনটে পয়েন্ট আলাদা। আমি যখন ডিটেল বলবো তখন বলে দিচ্ছি। তো রাজ্যসভা আর বিধান পরিষদ একই। রাজ্যসভা হচ্ছে দেশের বা সেন্ট্রাল গভর্নমেন্টের বা আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টের, আর বিধান পরিষদ হচ্ছে স্টেট পার্লামেন্টের, রাজ্যের। দেখুন, আর্টিকেল 169 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের 169 নম্বর ধারায় বলা আছে যে কোনো রাজ্য, যে রাজ্যে বিধান পরিষদ অলরেডি আছে বা যে রাজ্যে বিধান পরিষদ নেই, সেরকম কোনো রাজ্য যদি বিধান পরিষদ ক্রিয়েশন বা অ্যাবলিশ করতে চায়, তো সেই রাজ্যের চিফ মিনিস্টারকে সেই রাজ্যের বিধানসভা থেকে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে একটা রিজলিউশন পাস করাতে হয়। রিজলিউশন কিছু না, রিজলিউশন হচ্ছে একটা ভোটাভুটি, মানে আমার রাজ্যের লোকসভা ম্যাক্সিমাম এই দাবিতে রাজি, সে বিধান পরিষদ অ্যাবলিশ হতে পারে বা ক্রিয়েট হতে পারে। তো রিজলিউশনের কিছু কন্ডিশন আছে। রিজলিউশনের কন্ডিশন হচ্ছে, কন্ডিশন নাম্বার 1, স্পেশাল মেজরিটি হতে হবে। স্পেশাল মেজরিটি কি? আমাদের বিধানসভায় এমএলএ পদ হচ্ছে 295 না 4, 295, কিন্তু এই পারপাসে 294 ধরা হবে। কেন কি? একজন হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, যেটা গভর্নর সিলেক্ট করে থাকে। তো 294-এর হাফ 147, 147-এর থেকে কম করে একটা বেশি হতে হবে, 148 হতে হবে। কন্ডিশন নাম্বার 1। কন্ডিশন নাম্বার 2, 2/3 অফ প্রেজেন্ট ভোট। মানে কি 2/3 অফ প্রেজেন্ট ভোট? মানে হলো, দেখুন পার্থক্যটা, ধরুন আমি বোঝার সুবিধার জন্য ধরে নিলাম আমার বিধানসভায় টোটাল 300 জন এমএলএ আছে। তার মধ্যে আমি বোঝার সুবিধার জন্য বলছি, আমাদের এখন চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, আমাদের রাজ্য সরকার, বিধানসভায় সরকার চালাচ্ছে তৃণমূল। তো বিধানসভায় ধরে নিলাম আমি টোটাল 300 জন এমএলএ, তার মধ্যে 175 জন ধরে নিলাম টিএমসির, আর 125 জন বাকি যা এমএলএ আছে সেইগুলো মিলিয়ে 125 জন। তো বেশি পেয়েছে বলেই না চিফ মিনিস্টার হয়েছে, সেই দল সরকারে আছে, তো বেশি পাবে নিশ্চয়ই। 175 জন ধরে নিলাম তৃণমূলের, বাকি সব দল 125 জন অন্য দলের। তাহলে এক্ষেত্রে আমার স্পেশাল মেজরিটি কত? 300 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 150 প্লাস 1, 151 হবে না। আমি 151টা ভোট শুধু পেলে হবে না, আমাকে কি করতে হবে? 2/3 অফ প্রেজেন্ট ভোট। প্রেজেন্ট ভোট মানে ধরুন একটা ভোটাভুটি হবে, তো আমার দলের যারা, তারা তো অবশ্যই আমার হয়ে ভোট দিতে যাবে। তাহলে 175 জনের মধ্যে 175 জন টিএমসির এমএলএ এলেন, বাকি যে 125 জন, তাদের মধ্যে 20 জন রাগে, অভিমানে, দল ত্যাগে কোনো কারণে বললেন আমি ভোট দেব না। তাহলে 20 জন ধরে নিলাম এলো না।
তাহলে এলো কতজন? 105 জন। টোটাল কত হলো? 280 জন। 280 জনের যারা ভোট দিতে এসছে তাদের 2/3 মানে 190 পেতে হবে। মানে আপনাকে 151 শুধু স্পেশাল ভোট পেলে হবে না, আপনাকে 2/3 অফ প্রেজেন্ট ভোট পেতে হবে। এটা হচ্ছে কন্ডিশন। কিন্তু এসব কোনো কিছু কন্ডিশনেই তৃণমূলের কোনো কিছু এসে যায় না। তার একার ভোটই 213, তার একার এমএলএই 213। 2/3 যদি পুরো হাউস যদি ভর্তি হয়ে যায় তাও টিএমসি রেজলিউশন পাস করিয়ে নিতে পারবে। তার একার এমএলএই 2021-এর আমরা যে ভোট দিলাম তাতে টিএমসির একার এমএলএ 213। এখন বলি কম্পোজিশন অফ লেজিসলেটিভ কাউন্সিল, মানে কীভাবে গঠিত হয় বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিলটা। দেখুন, আমি আপনি রাজ্যসভার ভোট কখনো দিয়েছি কি? আমি আপনি লোকসভার ভোট দিয়েছি, কখনো শুনেছেন আপনার ভোট হচ্ছে রাজ্যসভার এমপি ঠিক হচ্ছে? হয় না। আমি আপনি এমপির ভোট দিই লোকসভার জন্য, হাউস অফ পিপলের জন্য। তো সেরকমই যারা আমরা রাজ্যে এমএলএর ভোট দিই, এমএলএ ভোট মানে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভার সদস্য। আর বিধান পরিষদের সদস্যকে কি বলা হবে? মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল, এমএলএ, এমএলসি। তো এই এমএলসি কীভাবে কারা নির্ধারিত হবে? এটা কিন্তু ভোটের মাধ্যমে হবে না। তো এর কিছু কন্ডিশন হচ্ছে 1/3 অফ ম্যাক্সিমাম 1/3 অফ এমএলএ। বিধানসভায় যত এমএলএ আছে তার 1/3। তো পশ্চিমবঙ্গের কী হবে? পশ্চিমবঙ্গের টোটাল এমএলএ 294 এর 1/3 মানে 98 ম্যাক্সিমাম হতে পারে। আর মিনিমাম কত? মিনিমাম হতে হবে 40 জন। এটা হচ্ছে আমার স্ট্রাকচারটা হচ্ছে এইটা। এবারে করে নিলাম, ধরুন আমি 98টা এমএলসি মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল নিযুক্ত করলাম। তো 98টা করতে আমি ধরে ধরে যেখান থেকে ইচ্ছা তুলে নিয়ে চলে আসবো না? তো কাদেরকে আনবো? টোটাল 98-এর মধ্যে যে রাজ্যে যাই হোক না কেন, যে স্টেটে যাই হোক না কেন, সেই টোটালের ওপর 1/3 হবে লোকাল বডিজ ইলেক্ট করবে। লোকাল বডি নয়, পঞ্চায়েত প্রধান ইলেক্ট করে দিতে পারে, পঞ্চায়েত প্রধান মিউনিসিপ্যালিটি ইলেক্ট করে দিতে পারে, কিন্তু পঞ্চায়েত প্রধানকে বসিয়ে দেওয়া হবে না। হ্যাঁ, 1/3 ইলেক্টেড হবে থ্রু এমএলএ, 1/6 করবে গভর্নর, 1/12 করবে এমন স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, ভাবুন। আর এমন টিচার 1/12 যারা কম করে 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে এবং সেটা আপার দেন সেকেন্ডারি স্কুল। তাহলে এই কন্ডিশনে আমি বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল গঠন করে ফেলতে পারি। একটু বাকি আছে, এখানে একটু গণ্ডগোল আছে। গণ্ডগোল আছে বলতে, আমি যদি 98টা দেখি না, তাহলে 98কে আপনি দেখুন 1/3 করলে রাউন্ড ফিগারে আসবে না, 1/6 করলে রাউন্ড ফিগারে আসবে না, 32 এরকম 32, 16, 15 এরকম একটা সামথিং একটা আসবে। তো যে এইগুলোকে মেনটেন করতে হবে, 1/3 মেনটেন করতে হবে, যেটা হবে সেটাই, কমটা নেওয়া হবে। 1/12 হলো, এরপরে যেটুকু বাকি থাকবে সেটাকেই নিযুক্ত করবে গভর্নর। গভর্নরের যা দেখা গেল সেখানে 1/6-এর জায়গায় 1/7 হয়ে গেছে। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা স্টুডেন্ট, আমি হয়ে যেতে পারবো না। হয়ে যেতে পারবো কি পারবো না এই কন্ডিশনগুলোর উপর ডিপেন্ড করবে। 1, সিটিজেন অফ ইন্ডিয়া, আমাকে ভারতের নাগরিক হতে হবে। 2, মিনিমাম এজ 30 হতে হবে। এখনও পর্যন্ত আমি হতে পারবো, মিনিমাম এজ 30 হতে হবে। শুড বি এনরোল্ড ইন ভোটার লিস্ট অফ দ্যাট স্টেট, মানে আমার এই রাজ্যেই ভোটার লিস্টে থাকতে হবে। নট ইনসলভেন্ট মানে কোথাও আমার দেনা ঋণ এসব থাকলে চলবে না, কেউ আমার কাছে টাকা পায়, এসব হলে হবে না। শুড নট বি অ্যান এমএলএ অর এমপি, আমি যদি কোনো এমএলএ ভোটে জিতে এমএলএ থাকি বা এমপি হয়ে থাকি তাহলে আমি হতে পারবো না। শুড বি সাউন্ডেড মাইন্ড মানে পরিষ্কার কথায় সুস্থ স্বাভাবিক মানসিক মস্তিষ্কে থাকতে হবে। অ্যাবনর্মাল বা এরকম মনে হলে হবে না। তো এই সব কন্ডিশনগুলো যদি থাকে তাহলে আমি হতে পারবো। তো এখন যা কন্ডিশন আছে, আমিও চাইলে এখন মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল হয়ে যেতে পারি যদি সরকার আমাকে মনোনীত করে অ্যাজ এ স্টুডেন্ট বা আর যাই হোক। টেনিওর অফ এমএলসি,
দেখুন, আপনি শিক্ষকতা করছেন, আজীবন আপনি শিক্ষকতা করতে পারবেন না, 60 বছর বয়সে আপনাকে রিটায়ারমেন্ট করতে হবে। আমি সার্ভিস করছি, আমিও আজীবন করতে পারবো না, 60 বছর পর রিটায়ারমেন্ট করতে হবে। তো এটা একটা পোস্ট, তো এমএলসিটাও একটা পোস্ট, এমএলএও একটা পোস্ট। আর যেহেতু ভোট, কেন পোস্ট, এটা আমি কেন বলছি টেনিওর, দেখুন এমএলএ ভোট দিয়ে হয়, আপনি ভোট দিলেন, 5 বছর পর আবার ভোট হবে, তার মানে টেনিওর আমি 5 বছর বলছি এক অর্থে, অন্য অর্থে দেখুন সেই এমএলএ যদি আবার জিতে যায় তাহলে আবার 5 বছর, মানে অ্যাকচুয়ালি এমএলএর টেনিওর নয়, অ্যাকচুয়ালি ভোটের টেনিওর। তো এখানে তো ভোটই হয় না, তাহলে কি করে কি হবে? তো এখানে ভোট হয় না বলেই এখানে একটা ফিক্সড টেনিওর রয়েছে। ফিক্সড টেনিওরটা কি? 6 বছর, একজন মেম্বার 6 বছর ওই পদ হোল্ড করে থাকতে পারে। নাম্বার 2, 2/3 রিটায়ার্ড আফটার এভরি 2 ইয়ার্স, প্রত্যেক 2 বছর পর 2/3 2/3 রিটায়ারমেন্ট হবে। এখনও পর্যন্ত আমাদের দেশে টোটাল কটা স্টেটে বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে? 2020 সালে লাস্ট জম্মু অ্যান্ড কাশ্মীর বিধান পরিষদ অ্যাবলিশ হয়েছে। এখানে লিস্টে আছে, লিস্ট আছে, আমি ইন্টারনেট থেকে লেটেস্ট লিস্ট পাইনি। তো এখানে জম্মু কাশ্মীর আছে। জম্মু কাশ্মীর 2020 সালে অ্যাবলিশ হয়ে গেছে বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল থেকে। তো এখন আছে যে 6টা স্টেটে, সেই 6টা স্টেট হলো অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, এই 6টি স্টেটে এখনও বিধান পরিষদ আছে। খুব তাড়াতাড়ি একবার বলে দিই কোন স্টেটে কটা সিট আছে বিধান পরিষদের। অন্ধ্রপ্রদেশে 53টা, বিহারে 75টা, কর্ণাটকে 75টা, মহারাষ্ট্রে 79, তেলেঙ্গানায় 37, উত্তরপ্রদেশে 100, আর ওয়েস্ট বেঙ্গলে যদি হয়, ওয়েস্ট বেঙ্গলে 98। আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গলের এই বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল নিয়ে আপনারা এটা হয়তো অনেকেই জানেন না, আমাদের রাজ্যে বিধান পরিষদ ছিল 1952 সালে। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ স্থাপিত ছিল, ডিসব্যান্ড হয়ে গেল, অ্যাবলিশড হয়ে গেল 21শে মার্চ 1969 সালে সিপিএম সরকারের আমলে, বামফ্রন্ট সরকারের আমলে। এইটা 21শে মার্চ 1969 সালে এটাকে রিজলিউশন পাস করিয়ে, কোনো পার্লামেন্ট, লোকসভা আমি না বললে, আমি স্টেট থেকে যদি রিজলিউশন না পাঠাই, তো সে ক্রিয়েটও করবে না, সে অ্যাবলিশও করবে না। 21 মার্চ 1969 রিজলিউশন পাস করিয়ে 1 আগস্ট 1969 থেকে ইমপ্লিমেন্ট করা হলো যে আজ থেকে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ নেই। তারপর আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি প্রথমবার 2011 ভোটে জেতার পর প্রথমেই তিনি বলেছিলেন এ রাজ্যে বিধান পরিষদ আনা হবে, এবং তিনি আজই রিজলিউশন পাস করে নিলেন বিধানসভা থেকে। কীরকম ভোট পেয়েছেন? টোটাল ভোট, ওই যে কটা ভোট পেতে হবে, 148, 294, এক বাদ এক অ্যাংলো ইন্ডিয়ান, 294, তার স্পেশাল মেজরিটি মানে ডিভাইডেড বাই 2 + 1, তো 147 + 1 148টা পেতে হবে, প্লাস প্রেজেন্ট ভোটের 2/3। প্রেজেন্ট ভোট আজকে দিতে এসেছিলেন বিধানসভায় 265 জন, তার মধ্যে 2/3 করলে হয় 81.1, আমি 89 ধরলাম, 89 ভোট সাফিসিয়েন্ট। ভোট পেয়েছেন 196 জন। আপনার মনে প্রশ্ন হতে পারে সে কি, 213 জন টোটাল এমএলএ, 196টা ভোট? আরে সবাই তাদের মধ্যে আসেনি, ভোট দিতে আসেনি, করোনার জন্য অন্য কাজে ব্যস্ত, তো কী দরকার 88টা ভোট? আর এমনি তারপরে ভেবে দেখুন না, কত অন্য দলের এমএলএ দল ছেড়ে ভোটের পরে চলে এসছে, তো দরকার নেই ভোট দেওয়ার আসার, কোথায় 88 আর কোথায় 196, কী দরকার আমার 213টা এমএলএ নিয়ে? তো যাই হোক, সেটা পরের কথা। তো আজকের খবর অনুযায়ী, লাস্ট খবর অনুযায়ী, মমতা ব্যানার্জি 196টা ভোটে রিজলিউশন পাস করলেন পশ্চিমবঙ্গে বিধান পরিষদ স্থাপন করার জন্য। বিধান পরিষদের সুবিধা অসুবিধা কী? অ্যাকচুয়ালি আমরা আম জনতা, রাজ্যের আম জনতা হিসাবে আমাদের বিশেষ সুবিধা অসুবিধা নেই। সুবিধা অসুবিধা আছে, কোথায় আছে বলছি। তো আমাদের সুবিধা অসুবিধা বিশেষ কিছু নেই, তবু জেনে রাখা দরকার বিধান পরিষদের পজিটিভিটি এবং নেগেটিভিটি কী। পজিটিভিটি কি, যারা এই বিধান পরিষদে এমএলসি হয়ে যাচ্ছে
তাদের মধ্যে একটা নন পলিটিক্যাল ডিবেট অ্যান্ড ডিসকাশনের প্ল্যাটফর্ম থাকছে। কীরকম থাকছে, ধরুন এই যে একটা টিচারদের থেকে 1/12 পোর্শন বিধান পরিষদে নিযুক্ত হচ্ছে, তো সেই টিচার্সদের মধ্যে অনুমান করা হয়, স্বাভাবিক সেটা হওয়া উচিত, একটা টিচারের মধ্যে নিরপেক্ষতা, কোনো রাজনৈতিক পিছুটান, ভোট দিক ভেতরে ভেতরে দিক, কিন্তু বাইরে তার মধ্যে কোনো রাজনৈতিক পিছুটান থাকবে না, কোনো রাজনৈতিক সাপোর্ট থাকবে না, কোনো রাজনৈতিক পলিটিক্যাল পার্টিকে তার এগেনস্টে থাকলেও সেটা প্রকাশ্যে বলা যাবে না, এরকম কিছু থাকে, নিরপেক্ষতা থাকে, একটা স্টুডেন্টের মধ্যে নিরপেক্ষতা থাকে। আর পঞ্চায়েত প্রধান, সে প্রধান হয়ে যাওয়ার পর সে নিরপেক্ষই হয়ে যাওয়া উচিত। তাহলে পঞ্চায়েত প্রধান যাকে নিযুক্ত করছে, সে পঞ্চায়েত প্রধান মানে নিরপেক্ষ জায়গা থেকেই আসছে, গভর্নর নিরপেক্ষ। তো তাহলে যারা নিযুক্ত এমএলসি হচ্ছে তাদের মধ্যে থেকে ধারণা উচিত সেটা নন পলিটিক্যাল ডিবেট এবং ডিসকাশন হবে, এবং আমরা সেটাও আশা করে থাকবো। আর কি, ল্যাটারাল এন্ট্রি উইদাউট ইলেকশন, মানে আপনি ভোটে দাঁড়ালেন না কিন্তু একটা রাজনীতিতে আপনার অবদান ছেড়ে যেতে পারলেন। কেন যেতে পারলেন? আপনি এমএলসি হচ্ছেন মানে আপনি গোটা একটা পার্লামেন্টের আওতায় চলে এলেন। ভাবুন তো, পার্লামেন্টের কথায় লোকসভা কিছু করে তাতে রাজ্যসভারও সম্মতি লাগে, তো সেখানে আপনি এমএলসি যদি মেম্বার হন আপনারও সম্মতি লাগে, সেখানে আপনি আপনার নিরপেক্ষ, আপনার শিক্ষামূলক একটা ভাবমূর্তি থেকে আপনি সেখানে মতামত পেশ করতে পারবেন, সেই সুযোগ থাকবে। নেগেটিভিটি কি? পার্টি লয়ালিটি। পার্টি লয়ালিটি মানে কি? ওই যে এখন দিনকাল এমনই চলছে, আমাকে যদি আমার মিউনিসিপ্যালিটির কাউন্সিলর বা আমার ওয়ার্ডের কাউন্সিলর নাম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যদি এসে কথার কথা আমাকে বললো, যাও তোমাকে আমি এমএলসি করে দিলাম, তো স্বাভাবিক দিদি করবো। দিদি বলছে এই কারণে, কারণ আমার মিউনিসিপ্যালিটিতে একজন মহিলা চেয়ারম্যান, তো আমি দিদি করবো। আমি জানি দিদি কোন পার্টি করে, তো আমি ন্যাচারালি তো আমার মধ্যে একটা পক্ষপাত থাকবেই, একটা পক্ষপাতিত্ব থাকবে, তো এটা স্বাভাবিক। আরেকটা কি, আননেসেসারি ড্রেন অন দ্য এক্সচেকার, মানে কি? মানে হচ্ছে ভালোই তো চলছে, কি দরকার বিধান পরিষদ করার? এই যে 6 বছরের আমাদেরকে টার্ম দিচ্ছে, টেনিওর দিচ্ছে, বসিয়ে তো রাখবে না। আমাকে যদি ওখানে একটা এমএলএর স্যালারি আছে, এমপির স্যালারি আছে, তো এমএলসি কী করবে? এমএলসিকেও স্যালারি দিতে হবে, তো প্রয়োজনই যদি না থাকে, যদি আমার কাছে এই যাদের কাছে মনে হবে এই এমএলসিগুলো বিধান পরিষদ ভ্যালুলেস, দরকার নেই, তো তাদের কাছে তাদের স্যালারিটাও, এমএলসির স্যালারিটাও ইউজলেস, ড্রেন অফ এক্সচেকার। আরেকটা কি, ক্যান নট স্টপ লোয়ার হাউস, রাজ্যসভার একটা মিনিমাম পাওয়ার থাকে, মানি বিল আটকে দিতে পারে, তো সেইটুকুও পাওয়ার বিধান পরিষদের কিন্তু নেই। বিধান পরিষদের কোনো বিধানসভার কোনো ডিসিশনকে বিধান পরিষদ স্টপ করতে পারে না, মতামত দিতে পারে, আলোচনা করতে পারে, ব্যাস এটুকুই। তাহলে বিধান পরিষদের সুবিধা কারা পাবে? সুবিধা তো অবশ্যই সরকার পায়। সরকার কীভাবে সুবিধা পায়? দেখুন, আমাকে ধরুন আমার এলাকার চেয়ারম্যান আমাকে এমএলসি করে দিলেন, তো আমি একটা লায়াবেল থাকবো না? আমার তো একটা সেটুকু তো একটা থাকবে যে আমাকে এত বড় একটা পদ দিল, তো আমার একটা দায়বদ্ধতা থেকে থাকবে। তাহলে কি হলো? এরমভাবে আমার হাতে যে কটায় পঞ্চায়েতও একই নিরপেক্ষতা থাকবে, এই নিরপেক্ষতার মধ্যেও এইগুলো থাকবে। হ্যাঁ, তো আমার দলে আমি যাদেরকে নিচ্ছি এমএলসি করে, তাদের ম্যাক্সিমামটাই আমার দল থেকে আসবে বা আমার দলের মেম্বার সিলেক্ট করবে, বা তারা কারা হবে, তারা এই বিভিন্ন টিভি চ্যানেলে যারা এই সারাদিন ধরে বক্তৃতা দিচ্ছে তাদের মধ্যে থেকে সিলেক্ট হবে। তো তাদের মধ্যে থেকে সিলেক্ট হবে মানে তারা আমার দলের প্রতি একটা দায়বদ্ধ থাকবে, তার মানে আমার মেম্বার বাড়বে, আমার রুলিং পার্টি মজবুত হবে। নাম্বার টু হচ্ছে, এরা কোনো কিছু বিধানসভার কোনো কিছু বন্ধ করতে না পারুক, আমি যখন কিছু একটা রিজলিউশন তুলবো এরা সাপোর্ট করতে পারবে। বোঝা গেল? কেন বিভিন্ন দলের বিরোধী নেতা এরকম বলছেন যে বিল তো সবে বিধানসভায় পাস হয়েছে, এখনই তো লাগু হচ্ছে না বিধান পরিষদ, কেন? আর্টিকেল 169 অফ ইন্ডিয়ান অ্যাক্ট বলছে যে রিজলিউশন পাস করতে হবে কোনো স্টেটের লেজিসলেটিভ কাউন্সিল ক্রিয়েট বা অ্যাবলিশ করার জন্য, তারপরে সেটাকে পাঠাতে হবে পার্লামেন্ট, লোকসভাতে সেই বিলটা পাস হলে, লোকসভা থেকে সেই বিলটা পাস হলে তবেই সেই স্টেট পাবে বিধান পরিষদ, লেজিসলেটিভ কাউন্সিল বা অ্যাবলিশ হবে। এখন মজার বিষয় হচ্ছে, লোকসভাতে পশ্চিমবঙ্গের কটা এমপি সিট আছে? পশ্চিমবঙ্গের এমপি সিট লোকসভাতে আছে 42টা টিএমসির নয়, কিন্তু 42টার মধ্যে 2019-এর লোকসভা ভোটের পর 22 হচ্ছে টিএমসি, 18টা হচ্ছে বিজেপি,
2টি হচ্ছে কংগ্রেস। তাহলে আপনি দেখুন 18টা এমপি নিয়ে আমি লড়বো কী করে, 22টা এমপি নিয়ে আমি লড়বো কী করে লোকসভায়। দেখা যাক কীভাবে লড়ি। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক অসাধ্য সাধন করেছেন, দেখা যাক কি হয়। তো তার আগে আরেকটা রিপোর্ট দিয়ে রাখি, অলরেডি আসাম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি লেজিসলেটিভ কাউন্সিল গঠনের জন্য 2010 সাল থেকে রিজলিউশন পাস করার পরেও পেন্ডিং রয়ে গেছে, রাজ্যসভায় পেন্ডিং আছে, পার্লামেন্টের রাজ্যসভায় পেন্ডিং রয়ে আছে 2010 সাল থেকে। রাজস্থান রিজলিউশন পাস করার পরে 2012 সাল থেকে রাজ্যসভায় পেন্ডিং পড়ে আছে। অন্ধ্রপ্রদেশ তারা অ্যাবলিশ করতে চাইছে, তারা বলছে অ্যাবলিশ করা হোক, তার নতুন নয়। তো সেইটাও পাস পড়ে আছে পার্লামেন্টে, সেটা এখন আলোচনাই হয়নি, লোকসভা থেকেই পাস হয়নি, সেটা পড়ে আছে 2020 সাল থেকে। আর ইন দ্য মিন টাইম অলরেডি তামিলনাড়ুও একটা ক্রিয়েট করার জন্য, লেজিসলেটিভ কাউন্সিল ক্রিয়েট করার জন্য সেটা নিয়েও নতুন রিকোয়েস্ট একটা ক্রিয়েশনের একটা রিকোয়েস্ট করেছে। তো এই হচ্ছে এদের, এইগুলো সব এখনও পড়ে আছে। তো অলরেডি এইগুলো 4টে হবে, তারপরে ওয়েস্ট বেঙ্গল হবে নাকি আমাদের মুখ্যমন্ত্রী কোনো অসাধ্য সাধন করবে সেটাই দেখার। তো এই হচ্ছে আজকের বিধান পরিষদের টোটাল ইন ডিটেল আমি বললাম। তো যারা পুরোটা দেখলেন থ্যাংক ইউ, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।